এক্সকিউজ মি মিস্টার, মে আই কাম ইন? ইয়েস, ভেতরে আসুন। নেহা তখন কেবিনের ভিতরে আছে আর আকাশ তখন তাকে বসতে বলে। এদিকে নেহা আকাশকে দেখে হা করে তার দিকে তাকিয়ে থাকে, যেন সে এই প্রথমবার কোনো পুরুষ মানুষকে এতটা সুন্দর দেখছে। ছেলে মানুষ এতটা সুন্দর হতে পারে এটা তার কল্পনার বাইরে ছিল। তার যেন এমন মনে হচ্ছে যে আল্লাহ তাকে পুরোটা নিজের হাতে বানিয়ে দিয়েছে। যেরকম সুন্দর চেহারা, ফেস কাটিং, সবকিছু একদম পারফেক্ট। স্নেহা আকাশের দিকে তাকিয়ে আছে প্রায় 5 মিনিট হয়ে গেল। আকাশ বসতে বলার পরও নেহা করে তাকিয়েছিল, তাই আকাশ তখন আবারও তাকে বসতে বলে। নেহা আকাশের কথা শুনে বাস্তবে ফিরে আসে। ও হ্যাঁ, আব্বু আপনাকে কিছু বলেছে? হ্যাঁ, এমডি স্যার একটু আগেই ফোন করে আপনার ব্যাপারে বলল। আপনারা নাকি কিছু টাকা লাগবে। এই নিন, এখানে 10 লাখ টাকা আছে। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে তো এর আগে কখনো আমাদের কোম্পানিতে দেখিনি। হ্যাঁ, না মানে ম্যাডাম, আসলে আমি এই কোম্পানিতে নতুন জয়েন করেছি। এই তো 1.5 মাস মতো হবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? শিওর আপনি কি বিবাহিত? ম্যাম, আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কাউকে কিছু বলতে রাজি নই। আপনি যদি অফিস কিংবা কাজের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করেন তাহলে আমি অবশ্যই আপনার উত্তর দেব, কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে প্লিজ প্রশ্ন করবেন না। এই বলে আকাশ নিজের কাজে মনোযোগ দেয়, আর এদিকে নেহা এক মনে আকাশকে দেখতে থাকে। প্রায় 15 মিনিট চলে যায়। তখন আকাশ আবার নেহার দিকে তাকিয়ে বলতে থাকে। ম্যাডাম, আপনার আব্বু তো বলল আপনার নাকি তাড়া আছে, তাই আমি তাড়াহুড়ো করে টাকাটা গুছিয়ে দিলাম আপনাকে। কিন্তু আপনি এখনো এখানে বসে আছেন, কিছু বলবেন নাকি? আই লাভ ইউ। কি বলছেন ম্যাডাম, বুঝতে পারিনি। বলছি আই লাভ ইউ, এবার তো শুনতে পেয়েছো? ম্যাডাম, আপনার টাইম ওয়েস্ট হচ্ছে, আপনি প্লিজ আসুন। ওকে, যাচ্ছি, তবে আবার আসবো কিন্তু। সত্যি প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছি। এই বলে নেহা আকাশের কেবিন থেকে বের হয়ে গেল। আর এদিকে আকাশ নেহার এসব পাগলামো মার্কা কথাবার্তাকে কোনো পাত্তা না দিয়ে নিজের মতো করে কাজ করতে লাগলো। অপরদিকে নেহা অফিস থেকে বের হয়ে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে গেল। আজ ছিল তার খুব কাছের বান্ধবী প্রিয়ার জন্মদিন, তাই তারা বান্ধবীরা সবাই মিলে প্ল্যান করেছে প্রিয়াকে আজ সারপ্রাইজ করবে। কিন্তু তার বান্ধবীরা যতই প্ল্যান করুক না কেন, টাকা কিন্তু কেউ দেয় না। সমস্ত টাকা নেহাকেই অ্যারেঞ্জ করতে হয়, কারণ নেহা কোটিপতি বাবার একমাত্র আদরের মেয়ে। নেহা তার বাবার কাছে চেয়ে পায় না এমন কিছুই নেই। এমনকি তার বাবা প্রতি মাসে তার পিছনে কোটি কোটি টাকা খরচ করতেও দ্বিধাবোধ করেন না। আর সেটাকেই কাজে লাগায় নেহার বান্ধবীরা। তারা কেন নিজের পয়সা খরচ করবে, সবসময় নেহার পয়সা দিয়েই চলার চেষ্টা করে। নেহাও এতে কিছু মনে করে না। সে তো আরো মনে মনে আনন্দিত হয়, কারণ তার বাবার টাকা পয়সার আলহামদুলিল্লাহ কোনো অভাব নেই। তার এমনও বান্ধবী আছে যারা কিনা 3 বেলা ঠিকমতো খেতেও পারে না, কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে চাইছে। তাই নেহা তাদেরকে সর্বদিক দিয়ে সাহায্য করার চেষ্টা করে। তাদের পড়াশোনা, টিউশনি থেকে শুরু করে সমস্ত খরচ নেহাই বহন করে। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। নেহা ভার্সিটিতে আসতেই তার বান্ধবীরা সবাই তাকে ঘিরে ধরলো আর বলতে লাগলো। কি ব্যাপার দোস্ত, আজ তো তোর বেস্ট ফ্রেন্ড মানে প্রিয়ার জন্মদিন, আজ কি বাজেট করেছিস? তোরাও না আমাকে বাজেট জায়গাতে এসেছিস। আজ আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন বলে কথা, আজ দেখবি স্পেশাল কিছু হবে। হ্যাঁ, সেটা তো আমরা বরাবরই দেখে এসেছি। তোর বেস্ট ফ্রেন্ড কেন তোর সব বন্ধুদের জন্মদিনেই তুই স্পেশাল কিছু করে থাকিস। সত্যি তুই অনেক ভালো, তোর মতো বান্ধবী যেন প্রত্যেকটার মেয়েই পায়। হয়েছে ভাই, হয়েছে। আমাকে পাম দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, এখন ভেতরে চলো। আর একটা কথা তোদের সবাইকে বলে দিচ্ছি, প্রিয়া যেন কোনোভাবেই বুঝতে না পারে আমরা তাকে আজ সারপ্রাইজ করতে চলেছি। এই বলে নেহা আর তার সমস্ত বন্ধুরা ক্লাসে চলে যায়। এইদিকে দেখতে দেখতে ভার্সিটি টাইম শেষ হয়ে গেল। তারপর বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে ভার্সিটি থেকে বের হয়। অপরদিকে নেহা ভার্সিটিতে ঢোকার আগেই হোটেলে বুকিং করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। নেহা তার বান্ধবীদের নিয়ে কিছুক্ষণের মধ্যেই হোটেলে পৌঁছে যায়। তখনই নেহার বান্ধবী প্রিয়া নেহাকে বলে। কি ব্যাপার দোস্ত, তুই আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছিস? সবকিছু এত তাড়াহুড়ো করে কেন জানতে হবে তাকে? ভেতরে চল, গেলেই বুঝতে পারবি। এই বলে নেহা সবাইকে নিয়ে ভেতরে চলে গেল।
অপরদিকে হোটেলের ম্যানেজার সবকিছু তো আগেই ঠিক করে রেখেছিল, সেটা তো আপনাদেরকে বললামই। হোটেলে কনভেনশন হলে নিয়ে আসছে। প্রিয়া তো একদম সারপ্রাইজ। তার আজ জন্মদিন, সেটা তো নিজেই ভুলে গিয়েছিল সে। তখনই তার সব বন্ধুরা মিলে তাকে উইশ করলো। প্রিয়া অনেক খুশি হয় আর নেহাকে বলতে থাকে, সত্যি দোস্ত, আমি অনেক সারপ্রাইজড। আজ আমার জন্মদিনে এটা আমি নিজেই ভুলে গিয়েছিলাম, কিন্তু তুই ভুলে যাসনি। সত্যি, তোর মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা ভাগ্য করে তোকে আমাদের বন্ধু হিসেবে পেয়েছি। ধুর বাল, সব সময় এমন করিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি এইটুকু করতেই পারি। আচ্ছা চল, এখন কেক কাটবি। এই বলে সবাই মিলে কেক কাটতে চলে যায়। কেক কাটা শেষ হলে সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করে। আর তারপর রাত 10টার দিকে সবাই নিজেদের বাসায় চলে যায়। এদিকে নেহা বাসায় এসে তার আব্বু রুমে যায় আর তার আব্বুকে বলে, আব্বু, আমাদের অফিসের ম্যানেজিং ডিপার্টমেন্টে যে ছেলেটা এসেছে, ওর ফোন নাম্বারটা একটু দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, এই নাও, এখানে আকাশ ইসলাম নামে সেভ করা আছে। নেহা তখন তার আব্বুর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে চলে আসে আর তারপর তার রুমে এসে দরজাটা লাগিয়ে দেয়। বিছানায় শুয়ে সঙ্গে সঙ্গে এসে আকাশকে ফোন দেয়। আকাশ তখন অফিস থেকে এসে নিজের জন্য খাবার তৈরি করছিল। তখনই তার ফোনটা বাজতে শুরু করে। সে মোবাইলটা হাতে নিয়ে দেখে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। তাই সে ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করলো না। প্রায় 10টা মিসড কল হওয়ার পর একটা মেসেজ আসলো। এই ছেলে এত ঢং করো কেন? কখন থেকে ফোন দিচ্ছি, ফোন তুলছো না কেন? প্লিজ ফোনটা একবার তোলো। আকাশ বুঝতে পারে না কে তাকে ফোন করেছে আর কেনই বা এভাবে কথা বলছে, তাই সে ফোন রিসিভ করে না। এভাবে প্রায় 30 থেকে 35টা কল আসলো। আকাশ বিরক্ত হয়েই তখন ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেল, এই কি সমস্যা তোমার? আমি সে কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন তুলছো না কেন? আজব তো, কে আপনি আর আমার নাম্বারে ফোন করেছেন কেন? আপনাকে তো আমি চিনি না, তাহলে আপনার ফোন রিসিভ করব কেন? আমাকে তোমার চিন্তা হবে না, আমি তোমার ভবিষ্যৎ বউ। এবার তো হয়েছে। এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দয়া করে এসব আজে বাজে কথা বলার জন্য আমাকে ফোন দেবেন না। এই বলে আকাশ ফোনটা কেটে দেয়। আর তারপর বারবার নেহা ফোন দিতেই থাকে, কিন্তু আকাশ আর ফোনটা তোলে না। রান্নাবান্না শেষ হইলে খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়লে ফোনটা সাইলেন্ট করে, কারণ পরের দিন সকালবেলা আবার তাকে অফিসে যেতে হবে। আবার ঘুম থেকে উঠে নিজের জন্য খাবার তৈরি করতে হবে। তাই এসব ফালতু কাজ করে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। পরের দিন সকালে আকাশ অফিসে আসতেই অফিসের পিয়ন এসে বলল, এমডি স্যারের মেয়ে তার কেবিনে তার জন্য অপেক্ষা করছে। আকাশ এটা শুনে অনেকটাই চমকে গেল, কারণ এমডি স্যারের মেয়ে কেন তার জন্য অপেক্ষা করবে এটাই সে বুঝতে পারছে না। 7-5 চিন্তা করতে করতে সে নিজের কেবিনে এসে পৌঁছালো। আর পৌঁছে দেখতে পেল নেহা তার কেবিনে বসে আছে। নেহাকে দেখে এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি আজকে আবার এখানে? কোনো প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, প্রয়োজন তো অবশ্যই আছে। এইদিকে এসো, তোমার সঙ্গে কথা বলতে চাই। আকাশ তখন কোনো কথা না বলে চুপচাপ নিজের চেয়ারে গিয়ে বসলো। আর তখনই নেহা তার চেয়ার থেকে উঠে কেবিনের দরজাটা আটকে দিল। এটা দেখে আকাশ অনেকটাই ভয় পেয়ে গেল আর ভীতু কণ্ঠে নেহাকে বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনি এটা কি করলেন? আপনি দরজা কেন বন্ধ করলেন? তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা বলতে চাই, তাই দরজাটা বন্ধ করেছি। পার্সোনাল কথা শুনে আকাশ তো আরো অনেকটাই ভয় পেয়ে গেল। সে তোতলাতে তোতলাতে নেহাকে বলতে লাগলো, আমার সঙ্গে আপনার কিসের পার্সোনাল কথা? আমি তো সেটাই বুঝতে পারছি না। প্লিজ ম্যাডাম, আপনি দরজাটা খুলুন, কেউ দেখতে পেলে ভুল ভাববে। কেউ যাতে দেখতে না পায় সেজন্যই তো দরজাটা বন্ধ করে দিয়েছি। এই বলে নেহা আকাশের দিকে এগোতে থাকে। আকাশ কি করবে কিছু বুঝতে পারছে না। নেহা এরকম কেন করছে এটাই সে ভাবছে। তখনই নেহা এক লাফে আকাশের সামনে টেবিলের উপর উঠে বসে। আকাশ তখন অনেকটাই হতভম্ব। ম্যাডাম, কি করছেন এগুলো আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি টেবিলের উপর উঠে বসেছেন কেন? চুপ করো, তোমায় কিছু বলতে এসেছি, সেটা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। ম্যাডাম প্লিজ, ফালতু পাখা বন্ধ করুন। আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে চলে যান। আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে, কাজ করতে হবে। কি সারাক্ষণ শুধু বালের কাজ আর কাজ? আমি 2 মিনিট কথা বলতে আসলাম, এখন তুমি আমাকে কাজের অজুহাত দেখাচ্ছ? তুমি জানো আমার একটা কথা এই অফিস থেকে তোমার চাকরিটা নট হয়ে যেতে পারে।
ম্যাডাম, আপনি দয়া করে আমার সঙ্গে এরকমটা করবেন না। আমার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ, যার কারণে আমাকে এখানে চাকরিটা নিতে হয়েছে। তাছাড়া এমডি স্যার আমাকে খুব ভালো একটা বেতন দেন। আমি এখান থেকে চাকরিটা হারিয়ে ফেলে কোথাও হয়তো এরকম ভালো বেতনে চাকরিও পাবো না। তাই প্লিজ ম্যাডাম, এরকম করবেন না। এই কথা বলে আকাশ একদম কান্না করে দেয়। নেহা তো তার কান্না দেখে হেসে কুটি কুটি হচ্ছে। এত বড় একটা ছেলে এভাবে কান্না করতে পারে, নেহা এটা ভাবতেই পারছিল না। সে হাসতে হাসতে আকাশকে বলতে লাগলো, এই ছেলে এইভাবে কান্না করছো কেন? ম্যাডাম, চাকরিটা চলে গেলে আমার খুব খারাপ অবস্থায় পড়তে হবে, তাই প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। তোমায় তো আমি ছাড়বো না, কারণ ভালোবেসে ফেলেছি তোমায়। জীবনে কত ছেলে আসলো আর গেল, কাউকে কোনোদিন মনে ধরেনি। আর তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আকাশ এই কথাগুলো শুনছিল আর খুব জোরে কান্না করছিল, কারণ সে মনে করছে এই মুহূর্তে যদি অফিসের কেউ চলে আসে আর এগুলো শুনে ফেলে, তাহলে তার চাকরিটা চলে যাবে। আর চাকরিটা চলে গেলে তার অবস্থা কী যে খারাপ হবে, এটাই ভাবতে ভাবতে কান্না করছে। বেশ কিছুক্ষণ কান্না করার পর আকাশ কান্না থামিয়ে নেহাকে রিকোয়েস্ট করে বলতে থাকে, নেহা এখান থেকে যেন চলে যায়, আর যা বলেছে বলেছে, ভবিষ্যতে যেন এরকম কিছু না করে। নেহা তখন আকাশকে বলতে থাকে, চলে যাব, তবে ভালো আমাকে বাসতেই হবে। আমি ছাড়া অন্য কোনো মেয়ে জীবনেও কোনোদিন তোমার জীবনে আসতে পারবে না। আর যদি আসে, তাহলে তার জীবনটা আমি পুরো নরক বানিয়ে ছেড়ে দেব। এই কথাটা তুমি মাথায় রেখো। আমি নেহা চেয়ে পাইনি এমন জিনিস পৃথিবীতে নেই। এই বলে নেহা কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এরপর চলতে থাকে দিনগুলো। নেহা প্রায় সময়ই অফিসে আসতো আর নীলকে তার ভালোবাসার কথা বলতো, কিন্তু আকাশ বরাবরই এই সব কিছু অ্যাভয়েড করে চলতো। আর অনেকের রিকোয়েস্ট করে নেহাকে বলতো নেহা যেন তাকে ছেড়ে দেয় আর এরকম না করে। তার এসব প্রেম ভালোবাসা করার মতো সময় আর ইচ্ছা কোনোটাই নেই। সে এখন তার ফ্যামিলিকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে চায়। তার ফ্যামিলির মানুষগুলো তাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। এমনও দিন গেছে তার বাবা চাল কেনার টাকা দিয়ে তাকে খাতা কলম কিনে দিয়েছে। এখন সময় এসেছে বাবা মাকে একটু সুখ দেওয়ার জন্য। তাই সে বিয়ে করে বাবা মাকে সেই সুখ থেকে বঞ্চিত করতে চায় না। তারপর দেখতে দেখতেই প্রায় 2 বছর সময় চলে যায়। ইতিমধ্যে আকাশ এমডি স্যারের খুব কাছের একজন মানুষ। এমডি স্যার অফিসে না থাকলে সবকিছু আকাশকেই সামলাতে হয়, কারণ এমডি স্যার তাকে এখন এতটাই বিশ্বাস করে কোটি কোটি টাকার সম্পদও তার কাছে রেখে যায় নিশ্চিন্তে। আর সেজন্যই তো এমডি স্যার এবার আকাশের উপর সবকিছু ফেলে রেখে দেশের বাইরে চলে যায়। আর তারপর যা হলো তা তো আপনারা দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, চলুন এবার বর্তমান সময়ে ফিরে আসি। আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে এসে নিজের ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে শুরু করে। ঠিক তখনই নেহা রুমে আসা আর আকাশের হাতে একটা টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে বলে, এই নাও, এখানে পুরো 5 লাখ টাকা আছে। আশা করি টাকাটা তোমার কাজে লাগবে। আকাশ অনেকটাই হতভম্ব হয়ে যায় আর নেহার দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর আকাশ নেহাকে প্রশ্ন করে, কি ব্যাপার ম্যাডাম, আপনি আমাকে এতগুলো টাকা কেন দিলেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। সবকিছু তোমাকে বুঝতে হবে না। আমি জানি তোমার বাবা অসুস্থ, হার্টের অপারেশন করাতে হবে। তার জন্য এই টাকাটা প্রয়োজন। নিয়ে যাও, কাজে লাগবে। আই এম সরি ম্যাডাম, আমি আপনার টাকাটা নিতে পারলাম না। আমি কারোর দয়ায় বেঁচে থাকতে চাই না। এই বলে নেহার হাত থেকে টাকাটা না নিয়েই আকাশ ওখান থেকে বের হয়ে চলে যায়। পাশে এসে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে, এটা তার সঙ্গে কি হয়ে গেল। আজ ফাঁকা বাসায় না যাওয়াটাই সবচেয়ে বেশি ব্যথার ছিল, কিন্তু কি আর করবে, এমডি স্যারের হুকুম বলে কথা, পালন তো করতেই হবে, না হলে তো কোনো উপায় নেই। তাছাড়া যদি সে আজ না যেত তাহলে কয়েক কোটি টাকার অর্ডার ক্যান্সেল হয়ে যেত, আর সেটাও সম্ভব ছিল না। এগুলো চিন্তা করতে করতেই হঠাৎ তার টেবিলের উপর রাখা মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখে তার ছোট বোন রিমি তাকে ফোন করেছে। সে ফোনটা রিসিভ করে আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, ভাইয়া, আব্বুর শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। ডক্টর বলেছে 1 সপ্তাহের মধ্যেই অপারেশন করতে হবে, তা না হলে আব্বুকে আর বাঁচানো যাবে না। এখন বল, টাকার কি ব্যবস্থা? আমি তো আমার সবটা দিয়ে চেষ্টা করছি টাকাটা জোগাড় করার, কিন্তু আমি তো কোনোভাবেই পেরে উঠছি না। তাহলে আমি কি করব সেটাই তুই আমাকে বল। আমি তো মাসে মাত্র 40,000 টাকা বেতন পাই। এখন আমি এই 5 লাখ টাকা জোগাড় করব কি করে? তাছাড়া নিজের খরচ, সংসারের খরচ করতে হয়। তারপর মাসে মাত্র 20,000 টাকা রাখতে পারি।
তাই বলে কি আমরা আব্বুকে বাঁচাতে পারবো না? এই বলে আকাশের ছোট বোন রিমি কান্না করতে থাকে। এদিকে আকাশ কোনো কিছু ভেবে পাচ্ছে না, তাই ফোনটা কেটে দেয়। সে কি করে এই 5 লাখ টাকা জোগাড় করবে, তার মাথা কোনো কাজ করছে না। অপরদিকে নেহা সেদিনই খোঁজ নিয়ে আকাশের গ্রামের বাড়িতে চলে যায় আর আকাশের আম্মুর সঙ্গে দেখা করে। আর তারপর সবকিছু খুলে বলে। সবকিছু শুনে আকাশের আম্মু নেহাকে বলে, কিন্তু মা, তুমি এত কোটিপতির বাবার একমাত্র আদরের রাজকন্যা, তুমি কেন আমার পুত্রবধূ হতে চাইবে? আর কেনই বা আমাদেরকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করবে? দেখুন আন্টি, আমি আপনার ছেলেকে পছন্দ করি আর ভালোবাসি। আমি তাকে আমার জীবনসঙ্গী বানাতে চাই। আর যদি তার সঙ্গে আমার বিয়েটা হয়েই যায়, তাহলে তো এই সংসারের অংশীদার আমিও হব। আর আকাশের আব্বু আমার শ্বশুরমশাই হবেন। তাই ওনার চিকিৎসার খরচ দেওয়াটা আমার কর্তব্য। কিন্তু আপু, তারপরেও ভাইয়া যদি এসব কিছু জানতে পারে তাহলে আমাদেরকে খুব বকাবকি করবে, কারণ ভাইয়া কখনো কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চায় না। রিমি আরো বলতে থাকে তার ভাইয়া যখন নেহাকে পছন্দই করে না, তাহলে বিয়েটা হবে কিভাবে। তখন নেহা রিমি আর তার আম্মুকে উদ্দেশ্য করে বলে, আকাশ যেন কোনোভাবেই এসব কিছু এখন জানতে না পারে। আকাশের আব্বুর অপারেশন হয়ে গেলে আকাশের আব্বু যখন সুস্থ হবে তখন আকাশকে সবকিছু জানালেই হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অপারেশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, আকাশের আব্বু অসুস্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আকাশ যেন কোনোভাবেই কোনো কিছু করতে না পারে। এমনকি নিহার আকাশের আম্মুকে এটাও বলে যে শহরে তার পরিচিত ডাক্তার আছে, তাকে নিয়ে এসে আকাশের আব্বুর অপারেশন করাবে। সবকিছু শুনে আকাশের আম্মু আর ছোট বোন রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে এই মুহূর্তে আকাশের আব্বুর বেঁচে থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। তাই তারা 7-5 চিন্তা না করে নেহার কথায় রাজি হয়ে গেল। সেদিন রাতে নেহা এখানেই রইল আর পরের দিন সকালবেলা আকাশের আব্বু আর তার আম্মুকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে এসে পৌঁছাতে দুপুর 2টো বেজে যায় আর তারপর তাদেরকে নিয়ে তার পরিচিত ডাক্তারের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালো আছি। তা তুমি হঠাৎ কি মনে করে? এই তো আঙ্কেল, ভালোই আছি। তবে আপনার কাছে একটা দরকারে এসেছি। ওনারা আমার ফ্যামিলিগত আত্মীয় হন। ওনার হার্টের অপারেশন করাতে হবে, হার্টে ব্লক হয়েছে। খরচপাতি যা লাগে সব আমি দেব, কিন্তু ওনার অপারেশনটা সাকসেসফুল হওয়া চাই। ওকে মামুনি, তুমি চিন্তা করো না। তুমি যখন বলেছ ওনারা তোমার ফ্যামিলির কথা আত্মীয় হয়, তাহলে আমার সর্বদা দিয়ে চেষ্টা করবো খুব ভালো ট্রিটমেন্ট করার। এরপর হসপিটালে সমস্ত ফর্মালিটিস ফিল আপ করে টাকা পয়সা যা লাগে সব দিয়ে নেহা আকাশের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। অপরদিকে আকাশ অফিসের কাজ করছে আর চিন্তায় বিভোর, কিভাবে তার আব্বুর অপারেশন করাবে, এত টাকা সে কিভাবে ম্যানেজ করবে। তবে কি নেহার প্রপোজালটা মেনে নেওয়াই বেস্ট ছিল? পরক্ষণই আবার চিন্তা করতে থাকে এগুলো একদম ঠিক নয়। সে কেন পরের পয়সার প্রতি লোভ জাগাবে, কেন সে অন্যের পয়সা দিয়ে তার বাবার ট্রিটমেন্ট করাবে। তখনই হঠাৎ নেহার আব্বু আকাশকে ফোন দেয়। কি অবস্থা আকাশ, কেমন আছো তুমি? আর অফিসের কাজকর্ম কেমন চলছে? এই তো স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আর সব কিছু ঠিকঠাক চলছে। আপনি দেশে ফিরছেন কবে স্যার? এই তো আমি 2-3 দিনের মধ্যেই ফিরে আসবো। এরপর তারা অফিসিয়াল ব্যাপারে বেশ কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। অফিস শেষ করে বাসায় ফিরে আসে আর রাতে সে তার বোনকে ফোন দেয় তার বাবার খবর জানার জন্য। তখন তার বোন জানায় তার বাবার অবস্থা আগের মতোই আছে, কিন্তু তার বাবাকে যে অপারেশন করার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে এটা তারা জানায় না। এরপর দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেল। আকাশের আব্বুর অপারেশন তো অলরেডি হয়ে গেছে, তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। তাই নেহা আকাশের আব্বু আর তার ফ্যামিলির সঙ্গে দেখা করার জন্য হসপিটালে গেছে। আসসালামু আলাইকুম আন্টি। আঙ্কেল এখন কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই তো মা, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তোমাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো সেটাই ভেবে পাচ্ছি না। সত্যি, আমার ছেলে যেখানে তোমাকে পছন্দ করে না সেখানে তুমি আমাদের ফ্যামিলির জন্য এত কিছু করছো। সত্যি মা, তুমি মানুষ না, ফেরেশতা। এই বলে আকাশের হাত ধরে কান্নাকাটি করতে থাকে আর কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। এটা দেখে নেহা ওনাকে জড়িয়ে ধরে বলতে থাকে উনি যেন এইভাবে কান্নাকাটি না করে, আর এটা তার কর্তব্য। তারপর তারা দুজনে আরো বেশ কিছুক্ষণ গল্প গুজব করে আর এরপর নেহা চলে যায় ডক্টরের সাথে কথা বলার জন্য। ডক্টরের সঙ্গে কথা বলে 2 দিন পর নেহা আকাশের আব্বুকে হসপিটাল থেকে রিলিজ করে এবং নিজের দায়িত্ব নিয়ে তার গাড়ি নিয়ে তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে। আর তারপরেই নেহা ঢাকায় ফিরে আসে। এদিকে নেহার আব্বুও বাংলাদেশে ফিরে এসেছিল। সকালবেলা নেহার আব্বু যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়
নেহাও তখন বসে তার আব্বুর জন্য অপেক্ষা করছিল। তার আব্বু বাসা থেকে বের হতে যাবে, তখনই নেহা পেছন থেকে বলে সেও তার আব্বুর সঙ্গে অফিসে যাবে। তখন তার আব্বু কোনো কথা না বলেই তাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে এসে নেহা আর কোনো কথা বলে না, সোজা আকাশের কেবিনে চলে যায়। আকাশ তখন একটা জরুরি ফাইলে কাজ করছিল, আর তখনই নেহা তার কেবিনে প্রবেশ করে। আসতে পারি? আকাশ মাথা তুলে তাকিয়ে দেখে নেহা এসেছে। সে নেহাকে দেখে বলতে থাকে। আপনি আবার এখানে কেন এসেছেন? নেহা তখন আকাশের টেবিলের সামনে রাখা চেয়ারটা টেনে বসে বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলে, আমার প্রপোজালটা মেনে নিলে ভালো হতো, হয়তো তোমার আব্বু এতদিনে সুস্থ হয়ে যেত। আপনি যদি এসব কথা বলার জন্য এখানে এসে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি অযথাই টাইম নষ্ট করছেন। আমার পিছনে টাইম নষ্ট করে কোনো লাভ নাই। আপনি অন্য চরকায় তেল দিন। নেহা তখন আকাশের সঙ্গে কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে দুপুরের দিকে আকাশ এমডি স্যারের সঙ্গে একবার দেখা করতে যায়। আরে আকাশ, তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ স্যার, আসলে আমার আব্বু কয়দিন ধরে এই অসুস্থ। ভাবছিলাম আমাকে 2 দিনের ছুটি দিলে একবার গ্রাম থেকে ঘুরে আসবো। আরে, তোমার আব্বু অসুস্থ সেটা তুমি আমাকে আগে বলনি কেন? তাহলে আমি নিজেই যেতাম ওনার সঙ্গে দেখা করতে। তুমি এতদিন ধরে বিশ্বস্ততার সঙ্গে আমাদের অফিসে কাজ করছো, আর তোমার আব্বু অসুস্থ সেটা তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আকাশ তখন বলতে থাকে এমডি স্যার বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় খুব ব্যস্ত থাকেন, তাই সে তার ফ্যামিলিগত বিষয় এমডি স্যারের সঙ্গে শেয়ার করেননি। যাই হোক, তারপরে এমডি স্যার আকাশকে 3 দিনের জন্য ছুটি দেয় আর গ্রাম থেকে ঘুরে আসার জন্য বলে। সেদিন অফিস শেষ করে আকাশ বাসে এসেই বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয় এবং রাত 10টায় বাসে গ্রামের বাড়িতে রওনা দেয়। বাড়িতে এসে পৌঁছাতে প্রায় রাত 2টোর মতো বেজে যায়। দরজায় কড়া নাড়তেই কিছুক্ষণ পর তার আম্মু এসে দরজা খুলে দেয়। তাকে দেখে তার আম্মু অনেকটা অবাক হয় আর বলে, কি ব্যাপার আকাশ, হঠাৎ করে তুই চলে আসলি? কাউকে কিছু বললিও না? আব্বুর জন্য খুব বেশি মন খারাপ করছিল। আব্বুর কথা খুব মনে পড়ছিল। আব্বুর শরীর কেমন সেটা দেখার জন্যই চলে আসলাম। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভিতরে এসে বিশ্রাম কর, তারপর তোর আব্বুর সঙ্গে কথা বলিস। তোর আব্বু এখন ঘুমাচ্ছে, এখন ওনার সঙ্গে কথা বলার প্রয়োজন নেই। এই বলে আকাশের আম্মু আকাশকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায় আর তারপর আকাশকে হাত মুখ ধুয়ে আসতে বলে। আকাশ মুখ ধুয়ে আসলে আকাশকে খাবার দেয়। আকাশ খাবার খেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 10টার দিকে ঘুম ভাঙে আর ঘুম থেকে উঠে আকাশ যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আকাশ ঘুম থেকে উঠে দেখতে পেল তারা বাবা বারান্দায় একটা চেয়ার পেতে বসে আছে। তার বাবার অবস্থা খুবই খারাপ ছিল। উনি বিছানায়ও বসতে পারতেন না, সারাক্ষণ শুয়ে থাকতেন, আর সেখানে কিনা চেয়ারে বসে আছেন। এটা দেখে আকাশ একবার নিজের শরীরে চিমটি কাটলো, এটা বাস্তব কিনা কল্পনা সেটা দেখার জন্য। তখনই সে শরীরে ব্যথা অনুভব করে এবং বলতে থাকে, আমি তো এটা সত্যিই দেখছি। আকাশের একা একা কথা বলা শুনে আকাশের আব্বু আকাশকে বলে, কি ব্যাপার আকাশ, কি হয়েছে? তুই বিড়বিড় করছিস কেন? তার আম্মুর কথা শুনে সে বাস্তবে ফিরে আসে আর তার আম্মুকে বলতে থাকে, আব্বু তো একা একা বিছানাতেই বসে থাকতে পারে না, তার উপর আবার এখানে চেয়ারে বসে আছে কিভাবে? তারপর আকাশের আম্মু আকাশকে সবকিছু খুলে বলে আর সবকিছু শুনে আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর আকাশ তার আম্মুকে বলতে থাকে, তোমরা এটা কি করে করতে পারলে? কোথায় স্যারের মেয়ে আর কোথায় আমি? উনি কি করে আমার সঙ্গে সংসার করবেন সেটা একবারও ভেবে দেখোনি? তোমরাও না দেয়া টাকাটা কেন নিলে? দেখ, আমরা অত সব বুঝি না। এই মুহূর্তে তোর আব্বুর অপারেশন করাটাই সবচাইতে বেশি জরুরি ছিল, তাই আমরা 7 পাঁচ চিন্তা না করেই তার কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছি। এখন তুই চিন্তা করে ভেবে দেখ, তোর আব্বু বেঁচে থাকাটা জরুরি নাকি অন্য কিছু। আকাশ তখন আর কোনো কথা বলে না, চুপচাপ সেখানেই বসে থাকে। এভাবে দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। আকাশ কারো সঙ্গে কোনো কথাই বলছে না, খাবারও খাচ্ছে না, চুপচাপ বসে আছে আর চিন্তা করছে। তার ফ্যামিলির মানুষ বলেও কিনা শেষ পর্যন্ত তার সঙ্গে বেমানি করলো। তার সঙ্গে কথা নেই, বার্তা নেই। একটা মেয়েকে কথা দিয়ে দিল যে তার ছেলেকে ওই মেয়েটাকে বিয়ে করবে। তার ছেলে সিদ্ধান্ত নেওয়াটাও তো প্রয়োজন ছিল, কিন্তু তার বাবা মা কেন এটার প্রয়োজন মনে করলো না। তখনই আকাশের আম্মু তার পাশে এসে বসে আর আকাশকে সবকিছু বুঝিয়ে বলে, দেখ বাবা, কোনো মানুষের জীবনে একা একা থাকতে পারে না, বিয়ে তোকে করতেই হবে।
আর এই মেয়েটাকে বিয়ে করলে তোর সমস্যা কোথায়? মেয়েটা সত্যি তোকে অনেক বেশি ভালোবাসে। তা না হলে যেখানে জানা নেই তোর বাড়ির খোঁজ নিয়ে তোর বাবাকে বাঁচানোর জন্য এতগুলো টাকা নিয়ে এখানে ছুটে আসতো না। এরপর আকাশের বোন, আকাশের আব্বু সবাই আকাশকে সবকিছু বুঝিয়ে বলে, কিন্তু আকাশ কোনোভাবেই এসব কিছু মেনে নিতে চায় না। এমন নয় যে সে কাউকে ভালোবাসে কিংবা কারোর সঙ্গে তার সম্পর্ক আছে, এটা তো আপনাদেরকে আগেই বললাম। আকাশ কখনো কোনো মেয়ের ধারে কাছেও চায়নি, কিন্তু তারপরেও আকাশ কোনো বড়লোক বাবার মেয়েকে বিয়ে করতে চায় না। সে তার মতো সাধারণ নিম্নবিত্ত ফ্যামিলির, পবিত্র ফ্যামিলির কোনো সাধারণ মেয়েকে বিয়ে করতে চায়, যে তার সঙ্গে সবকিছু, সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে। এরপর দেখতে দেখতে 3 দিনের সময় পার হয়ে গেল। আকাশ ঢাকায় ফিরে আসলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য খাবার তৈরি করে আর খাওয়া দাওয়া করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে নেহার আব্বু সকালবেলা অফিসে যাবে, তখনই দেখতে পেল নেহা রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। নেহার আব্বু তখন নেহাকে প্রশ্ন করে, কি ব্যাপার নেহা, তোমাকে দেখছি রেডি হয়ে বসে আছো, কোথাও যাবে নাকি? হ্যাঁ আব্বু, আমি একবার তোমার সঙ্গে একটু অফিসে যাব। নেহার আব্বু তো নেহাকে আর কোনো প্রশ্ন না করে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। তারা কিছুক্ষণের মধ্যেই অফিসে পৌঁছে গেল। অপরদিকে আকাশ অফিসে এসে নিজেকে বিনে বসেছিল। এমডি স্যার আসার পর ওনার সঙ্গে কথা বলবে আর তারপর কাজ শুরু করবে। অপরদিকে আকাশ অফিসে এসে নিজের কেবিনে বসেছিল। এমডি স্যার আসার পর ওনার সঙ্গে কথা বলবে আর তারপর কাজ শুরু করবে। কিন্তু এমডি স্যার অফিসে প্রবেশ করা মাত্রই নেহা অফিসে আসে আর আকাশের কেবিনে চলে যায়। আকাশ নেহাকে দেখা মাত্রই অনেকটা রেগে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন আর আমার সাথে এগুলো কেন শুরু করেছেন? আমি কি আপনাকে একবারও বলেছিলাম আপনার টাকার প্রয়োজন আমার? কেন আপনি শুধু শুধু আমার ফ্যামিলিকে এই বিষয়গুলোতে জড়ালেন? মানুষ ভালোবাসার জন্য নিজের জীবনটুকু পর্যন্ত দিতে পারে, আর আমি এর সামান্য চেষ্টাটুকু করতে পারি না? দেখো, তোমার আব্বু আম্মু কিন্তু আমাকে তাদের পুত্রবধূ বানাতে কোনো আপত্তি করেনি, তাহলে তুমি কেন এরকম করছো? ভালোবাসি তো তোমায়, আমি অনেক বেশি ভালোবাসি। প্লিজ তুমি আমায় মেনে নাও না। আমি বুঝতে পেরেছি, এভাবে কোনো লাভ হবে না। আমি আজকেই এফবি স্যারের সঙ্গে আপনার ব্যাপারে সব কিছু বলবো। তারপর ছাড়া যেটা ভালো মনে হয় স্যার সেটাই করবে। সেটা করলে তো আরো বেশি ভালো হয়। তবে যাই বলো না কেন, সেদিন কিন্তু তুমি আমাকে অনেক মজা দিয়েছো। এই বলে নেহা হি হি করে হাসতে থাকে আর এদিকে আকাশ রাগে গজগজ করতে থাকে। তখনই নেহা চেয়ার থেকে উঠে আকাশের কাছে চলে আসে আর পিছন থেকে আকাশের গলা জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি সব দিক থেকেই পারফেক্ট, আমার কিন্তু তোমাকেই চাই। তুমি যদি আমার না হও বৎস, তাহলে আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। এই বলে নেহা আকাশের গালে আলতো করে একটা ভালোবাসার পরশিকে দিয়ে আকাশকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। আর তারপর তার আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে আসতেই তার বন্ধুরা তাকে ঘিরে ধরে আর বলতে থাকে, কি ব্যাপার দোস্ত, তোকে ইদানিং কেমন যেন উদাসী উদাসী মনে হয়। তুই আর আগের মতো নেই, তোর কি কিছু হয়েছে নাকি? আরে বাবা, আমার তো মনে হয় নেহা কারো প্রেমে পড়েছে, কারণ আমি মাঝে মধ্যেই দেখি নেহা একা একা হাসে, আবার একটা কিছু ভাবে। দেখ, এরকম বলিস না। আমার মনে হয় নেহা যদি কখনো প্রেমে পড়তো তাহলে সেটা আমরা বুঝতে পারতাম। তাছাড়া ভার্সিটিতে পড়াশোনা করলে এখন তো প্রেম করতেই পারে, তবে ভার্সিটিতে প্রেম করলে সেটা আমরা নিশ্চয়ই জানতে পারতাম। হ্যাঁ, এটাও তো একদম ঠিক কথাই বলেছিস। আমি তো এই কথাটা কখনো ভেবে দেখিনি। লেখা যদি ভার্সিটিতেই প্রেম করছো, তাহলে তো আমরা এটা দেখলেই পেতাম আর বুঝতেও পারতাম। তবে কি নেহা বাইরের কোনো ছেলের সঙ্গে প্রেম করছে নাকি? এভাবেই নেহার বান্ধবীরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতে থাকে। কিন্তু নেহা সেসবের ধারে কাছেও নেই। নেহা তো মনে অন্য চিন্তা নিয়ে ঘুরছে, কি করে সে আকাশকে নিজের ফাঁদে ফেলবে কিংবা যে কোনো পরিস্থিতিতে তাকে বিয়ে করার জন্য রাজি করাবে। কারণ নেহাকে মনোজার করে ভালোবেসে ফেলেছে, তাকে ছাড়া একটা মুহূর্তও কল্পনা করতে পারে না। আর অপরদিকে আকাশ নেহাকে একদম পাত্তা দেয় না। তখনই প্রিয়া আবারও নেহাকে বলে ওঠে, কি ব্যাপার দোস্ত, কিছু তো একটা বল। অন্য কেউ না জানলেও আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, সেই হিসেবে আমি তো তোর ব্যাপারে সব কিছুই জানতে পারি। বল না, কি হয়েছে তোর? সত্যি রে, আমি একজনকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেই মানুষটা আমায় একটুও ভালোবাসে না। আরে ভাই, বলিস কি? তুই কাউকে ভালোবাসিস আর সেই মানুষটা তোকে পাত্তা দেয় না?
এটাও বিশ্বাস করতে হবে? এরপর নেহা তার বেস্ট ফ্রেন্ড প্রিয়াকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে প্রিয়া নেহাকে বলে, আরে ভাই, এরকমটাও তো হতে পারে নাকি? তোর মতো মেয়েকে কোনো ছেলে অ্যাভয়েড করে থাকতে পারে? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ট্রাই করে দেখছি। কারণ আমার মনে হয় ছেলেটা অন্য কাউকে ভালোবাসে। যদি অন্য কাউকে ভালো না বাসতো, তাহলে তোর মতো মেয়েকে অ্যাভয়েড করার কারণটা কি? তোকে পেলে তো রাজকন্যা আর রাজদূত দুটো একসঙ্গে পেয়ে যাবে। এই বলে প্রিয়া, নেহা আর তিশা তিনজনে একসঙ্গে বসে প্ল্যান করতে থাকে কিভাবে আকাশকে নেহার সঙ্গে সম্পর্কে যেতে রাজি করানো যায়। এভাবেই চলতে থাকে তাদের আড্ডার মুহূর্ত। অপরদিকে নেহা চলে আসার পর আকাশ এমডি স্যারের সঙ্গে দেখা করতে যায়। এমডি স্যার কখন ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন, তাই আকাশ দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এমডি স্যারের ফোনে কথা বলা শেষ হলেই এমডি স্যারের চোখ বুজে তাকিয়ে দেখেন আকাশ কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। তখন উনি আকাশকে ডাক দিয়ে ভেতরে আসতে বলেন। কি ব্যাপার আকাশ, কি করছো তুমি? আমার কেবিনের বাইরে দাঁড়িয়ে আছো কেন? স্যার, আপনার সঙ্গে একটু দরকারি কথা বলার আছে, কিন্তু আপনি তো ফোনে কারোর সঙ্গে কথা বলছেন না, তাই ওয়েট করছিলাম। এমডি স্যার তখন আকাশকে ধমক দিয়ে বলে, আকাশ এমডি স্যারের কেবিনে আসবে, তাহলে কেন তাকে কৈফিয়ত নিতে হবে। এই বলে তিনি আকাশকে ভিতরে এসে বসতে বলেন। আর তারপর জিজ্ঞাসা করেন, কি হয়েছে আকাশ, কোনো ব্যাপারে কথা বলতে চাই? তখনই আকাশ বলতে শুরু করে নেহার ব্যাপারে। দেখুন স্যার, আমার মনে হয় আপনার মেয়ের মেন্টালি কিছু প্রবলেম আছে। আপনি কিছু মনে করবেন না। আপনার মেয়ের কর্মকাণ্ড দেখে আমি এগুলো বলতে বাধ্য হলাম। আমার মনে হয় আপনি যদি আপনার মেয়ের একটু ট্রিটমেন্ট করান, তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, আর সে এসব ভুলভাল চিন্তা করা ছেড়ে দিবে। আকাশ, আমি বুঝতে পারছি না তুমি কি ব্যাপারে কথা বলছো। তুমি যদি একটু খুলে বলতে তাহলে আমার বুঝতে সুবিধা হতো। এরপর বিগত কয়েকদিন ধরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আকাশ এমডি স্যারকে খুলে বলে। সবকিছু শুনে এমডি স্যার তো একদম অবাকে চূড়ান্ত সীমানায় পৌঁছে যায় আর আকাশকে বলে, তুমি তো খুব ভাগ্যবান পুরুষ বলা যায়, যেখানে আমার মেয়ে স্কুল কলেজ আর ভার্সিটি লাইফে কোনো ছেলেকে পাত্তাই দেয় না, সেখানে তোমাকে কিনা সে নিজেই বলেছে সে তোমাকে ভালোবাসে। তুমি তাহলে তাকে অ্যাভয়েড কেন করছো? কেন নিজের করে নিচ্ছ না? আকাশ তখন এমডি স্যারকে বলে সে নেহাকে কোনোদিনও নিজের করে নিতে পারবে না, কারণ সে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একজন ছেলে, আর নেহা কোটিপতি বাবার আদরের রাজকন্যা। সে নেহাকে তার যথাযথ মূল্যায়ন করতে পারবে না। এই কথা শুনে এমডি স্যার বলে, তুমি পারবে, তোমার উপর আমার ভরসা আছে। তুমি এই কয়েক বছর ধরে আমার কোম্পানিতে আছো, তোমার উপর এতটুকু বিশ্বাস আর ভরসা আমার জন্ম নিয়েছে যে তুমি আমার মেয়েকে ভালো রাখতে পারবে। তাছাড়া আকাশের জন্য আমি আমার মেয়ের ব্যাপারে খুবই চিন্তিত ছিলাম, কিন্তু এখন যেহেতু আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তাই অনেকটা নিশ্চিত হলাম। নেহা ম্যাডামের সঙ্গে সঙ্গে দেখছি আপনারও মাথা খারাপ হয়ে গেছে। এসব কি করে বলছেন আপনারা? তখন এমডি স্যার পরিষ্কার জানিয়ে দেয় নেহা যখন আকাশকে পছন্দ করেছে, তখন নেহার বিয়ে আকাশের সঙ্গেই হবে। আর এই কথা শোনার পর আকাশ এমডি স্যারকে বলে, যদি এরকমটাই তারা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে পরের দিন থেকে আকাশ আর অফিসে আসবে না। এই কথা শুনে এমডি স্যার বলে, একদম নয়, এরকমটা কখনোই হবে না। তুমি যখন আমার কোম্পানিতে চাকরি নিয়েছিলে তখন তুমি কি বলেছিলে আর কেমন এগ্রিমেন্ট পেপারে সাইন করেছিলে সেটা কি তোমার মনে নেই? তুমি আমার কোম্পানিতে যতদিন থাকবে ততদিন আমার কোম্পানিতে চাকরি করবে, আর যদি তুমি চাকরি ছেড়ে চলে যাও তাহলে তোমাকে আমার কোম্পানির 2 বছরের প্রফিট জরিমানা করতে হবে। আকাশ তখন বলে, তখন তো সে এই কথাটা বলেছিল শুধুমাত্র চাকরিটা হওয়ার জন্য, তাই বলে কি এখন এটাই বাস্তবায়ন হবে? তারা সবাই মিলে আকাশের সঙ্গে এগুলো কি শুরু করেছে। আকাশ অনেকটা রেগে যায় এবং মনে কষ্ট পায়, তাই সে এমডি স্যারের সঙ্গে আর কোনো কথা না বলে নিজের কেবিনে চলে যায়। অপরদিকে নেহা আর তার আব্বু পরিকল্পনা করেই পরের দিন নেহার বান্ধবী প্রিয়াকে আকাশের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করানো হয়। সকাল 8টা বাজতে না বাজতেই প্রিয়া অফিসে চলে আসে। আকাশ কেবিনে এসে দেখতে পায় প্রিয়া তার কেবিনে দাঁড়িয়ে আছে। প্রিয়াকে দেখে সে অনেকটাই অবাক হয় আর বলে, এক্সকিউজ মি, কে আপনি? আর আমার কেবিনে কেন এসেছেন? তখনই এমডি স্যার আকাশের কেবিনে আসে আর এমডি স্যার আকাশকে বলে, প্রিয়া আকাশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এটা যদি আকাশ বলতে থাকে
তার তো এই মুহূর্তে কোনো অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন নেই, সে তো নিজের সমস্ত কাজ নিজেই করতে পারে। তাহলে কেন অযথা এই মেয়েটাকে রাখা হয়েছে? এই কথা শুনে এমডি স্যার বলে, দেখো, এই কোম্পানিটা তো আমার, তাই এই কোম্পানিতে কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে সেটা তোমার চাইতে আমি খুব ভালো বুঝি, তাই না? এ কথা শুনে আকাশ আর কোনো কথাই বলল না। এমডি স্যার বের হয়ে গেল। তখনই প্রিয়া বলতে লাগলো, হাই হ্যান্ডসাম, আমি প্রিয়া। এই যে ম্যাডাম, ভদ্র ভাষায় কথা বলুন। আপনি হ্যান্ডসাম কাকে বলছেন? আমি আপনার স্যার হই, আমাকে স্যার বলে ডাকবেন। কিন্তু সুইটার, তোমাকে দেখে তো আমি প্রেমে পড়ে গিয়েছি। আমি যে তোমাকে আমার বাসার স্যার বানাতে চাই। ইউ জাস্ট স্টুপিড। এসব কি বলছেন আপনি? আপনার মতো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার প্রয়োজন নেই। আপনি বের হয়ে যান। এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটু আগে এমডি স্যার কি বলে গেল, আপনি কি শুনতে পাননি নাকি? এই অফিসে এমডি স্যার নিয়মেই চলবে, আপনার নিয়মে না। আকাশ তখন চুপ করে বসে থাকে আর নিজেকে শান্ত করার চেষ্টা করে। অপরদিকে প্রিয়া তখনই আকাশের একদম কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, মে আই হেল্প ইউ? নো। এই বলে আকাশ কম্পিউটার অন করে নিজের কাজ করতে থাকে। আর এদিকে প্রিয়া প্রায় 1 ঘন্টা যাবৎ আকাশের একদম শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। আকাশের এগুলো একদম ভালো লাগছে না, কিন্তু তারপরেও কিছু করার নেই। এগুলো দেখে আকাশের খুব মেজাজ খারাপ হচ্ছে, কিন্তু কি করবে? সকাল 10টার কাছাকাছি বাজে। তখনই প্রিয়া ক্যান্টিন থেকে আকাশ আর প্রিয়ার জন্য 2টো কফি নিয়ে আসে। কেবিনে এসে একটা আকাশের দিয়ে ওকে বাড়িয়ে দেয় আর একটাতে নিজেই চুমুক দেয়। আপনাকে কে কফি আনতে বলেছে? আমি কি আপনাকে একবারও বলেছি যে আমি কফি খাবো? আমার জন্য কফি নিয়ে আসুন। ও মা, এসব কি বলছেন আপনি? আপনাকে বলতে হবে কেন? আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার ব্যক্তিগত সমস্ত ব্যাপারে নিজে থেকে খোঁজ খবর রাখা আমার দায়িত্ব। আমার মনে হয়েছে এখন আপনার 1 কাপ কফি খাওয়া প্রয়োজন, তাই তো আমি নিয়ে এসেছি। প্লিজ এই নিন। এই বলে প্রিয়া আকাশের দিকে আবার কফির মগটা এগিয়ে দেয়। আকাশ তখন অনেকটা বিরক্ত হয়ে কফিটা নিজের হাতে নেয় আর ফ্লোরে ছুঁড়ে মারে। তখনই মগটা ভেঙে যায় আর একটা শব্দ হয়। শব্দ শুনে এমডি স্যার নিজের কেবিন থেকে বের হয়ে আকাশের কেবিনে আসে আর ফ্লোরে ভাঙা কফির মগটা পড়ে থাকতে দেখে বলে, এইসব কি আকাশ? আকাশ তখন রাগে কটমট করতে থাকে। তার চোখগুলো যেন একদম লাল হয়ে গেছে, সে কোনো কথাই বলতে পারছে না। তখনই পাশ থেকে প্রিয়া বলতে থাকে, স্যার দেখুন না, আপনি যা বলেছেন, আমি যেন ওনার সমস্ত ব্যাপারে খোঁজ খবর রাখি আর ওনার সেবা করি। তাই তো আমি আমাদের দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে এসেছিলাম। একটা আমি খাচ্ছি আর একটা ওনাকে দিলাম। অমনি উনি এটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিলেন। তখনই এমডি স্যার প্রিয়াকে থামিয়ে দিলেন আর নিজেই বলতে লাগলেন, সরি, আমি বুঝতে পেরেছি, তোমাকে আর কিছুই বলতে হবে না। আকাশ, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এটা তোমার লাস্ট ওয়ার্নিং। নিজেকে শুধরে নাও, তা না হলে কিন্তু তোমার জন্য খুব খারাপ হবে। বের হয়ে চলে গেল। আর এদিকে আকাশ মনে মনে ভাবতে লাগলো, কি হচ্ছে এসব তার সঙ্গে? কেনই বা এমডি স্যার তার সঙ্গে এমন আচরণ করছে? এমডি স্যার তো কখনোই তার সঙ্গে এমন আচরণ করে না, বা সবসময় নিজের ছেলের মতো স্নেহ করতেন। আর কোনো কাজ বুঝতে না পারলে তাকে তিনি এটা একবারের জায়গায় 10 বার বুঝিয়ে দিতেন। কিন্তু হঠাৎ কি করে এমন হলো? তখনই আকাশের মনে পড়লো নেহার কথা। তবে কি এমডি স্যার নিজের মেয়ের জন্য এসব কিছু করছেন? করলে করুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু যেই মেয়ে কিনা বিয়ের আগে অন্য একটা ছেলেকে নিজের রুমে ডেকে নিয়ে এসব কর্মকাণ্ড করতে পারে, তাকে আর যাই হোক বিয়ে তো করা যায় না। এইসব ভাবতে ভাবতে অফিসের কাজ শেষ করতে থাকে। সেদিন অফিসের কাজ শেষ করতে করতে রাত প্রায় 8টার মতো বেজে যায়। আর তখনই এমডি স্যার আকাশের কেবিনে আসে আর বলতে থাকে, আকাশ, তোমাকে প্রিয়াকে নিয়ে কালকে একটা প্রজেক্টের জন্য চট্টগ্রাম যেতে হবে। ওইখানে 3 দিনের কাজ আছে। তুমি প্রিয়াকে নিয়ে একটা হোটেলে থাকবে, আমি রুম বুক করে দিয়েছি। কিন্তু স্যার, এখনো পর্যন্ত যতগুলো প্রজেক্ট হয়েছে সবগুলোতে তো আপনি থাকতেন, তাহলে এখন আমাকে কেন থাকতে হবে? তখনই এমডি স্যার আকাশকে একটা ধমক দেয় আর বলতে থাকে, আকাশ কেন ইদানিং এত বেশি কথা বলা শুরু করেছে। তাই আকাশ আর কোনো কথা বলে না, চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। বাসে এসে পরের দিন প্রজেক্টে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। সকাল হতে না হতেই তার রুমের দরজায় কেউ একজন নক করে। সে ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে প্রিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়াকে দেখে সে অনেকটাই অবাক হয়, প্রিয়ার দিকে প্রশ্ন ছুড়ে মারে,
আপনি এত সকালে আমার বাসায় আর ঠিকানাই বা কোথায় পেলেন? উফ, জান পাখি, তুমি আমাকে আপনি আপনি করে কেন বলছো বলো? তোমাকে আমার ভালো লাগে। তাছাড়া আমরা তো 3 দিনের জন্য চট্টগ্রামে যাচ্ছি। সে 3 দিন তো আমরা একসঙ্গেই থাকবো। চাইলে কিন্তু ওই সময়টা আমরা এনজয় করতে পারি। প্রিয়ার এই কথা শুনে আকাশ নিজের কপাল নিজেই থাপড়াতে থাকে আর নিজেরকে হাজারটা গালি দিতে থাকে। কেন যে এই কোম্পানিতে চাকরি নিতে গেছিল, আর একটার পর একটা ঝামেলা মাথায় এসে জুটল। তখনই প্রিয়া বলে, কি ব্যাপার সুইটহার্ট, প্রথমবার তোমার বাসায় আসলাম আর আমাকে কোনো দরজায় দাঁড় করিয়ে রেখেছো? একটু ভিতরেও আসতে দিবে না? আপনি বাইরে অপেক্ষা করুন, ভেতরে আমি ছাড়া কেউ নেই। তখনই প্রিয়া বলতে থাকে, এতে আর কোনো সমস্যা নেই, বরঞ্চ এটা তার জন্য ভালো। এই কথা বলে প্রিয়া বাসার ভিতরে ঢুকে পড়ে আর রুমটা ভালো করে দেখতে থাকে আর বলে এই রুমেই তার চলে যাবে। আকাশ এসব কিছুকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে নেয় আর বলে, আমরা যাচ্ছি কিসে? স্যার গাড়ি পাঠিয়ে দিয়েছেন, গাড়ি তোমার বাসার সামনে ওয়েট করছে। আকাশ তখন কোনো কথা না বলেই বাসা থেকে বের হয়ে যায় আর দেখতে পায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনো ড্রাইভার নেই। এটা থেকে আকাশ প্রিয়াকে বলে, ড্রাইভার কোথায়? তখন প্রিয়া জানায় কোনো ড্রাইভার আসেনি, আকাশকে এই গাড়ি ড্রাইভ করতে হবে। অর্ধেক রাস্তা আকাশ ড্রাইভ করবে আর অর্ধেক রাস্তা প্রিয়া। তারপর আকাশ আর তর্কে না গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে আর গাড়ি ড্রাইভ করতে থাকে। 10 মিনিট গাড়ি ড্রাইভ করার পরে আকাশ দেখলো প্রিয়া তার একদম কাছাকাছি এসে বসেছে আর তার হাতে হাত রাখার চেষ্টা করছে। এটা দেখে আকাশ প্রিয়াকে একটু দূরে গিয়ে বসতে বলে, কিন্তু প্রিয়া তার কোনো কথাই শোনে না। তারও প্রায় 10 মিনিট পরেই আকাশ দেখতে পায় প্রিয়া তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আকাশ বারবার প্রিয়াকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করে আর সোজা হয়ে বসতে বলে, কিন্তু প্রিয়া সেগুলো শুনেও না শোনার ভান করে আকাশের কাঁধে মাথা রেখেই শুয়ে থাকে। আকাশ তখন অনেকটা বিরক্ত নিয়েই গাড়ি চালাতে থাকে। অপরদিকে নেহার আব্বু নেহাকে বলে, তোমার কি মনে হচ্ছে প্রিয়া আকাশকে তোমার কাছে ফিরিয়ে দেবে নাকি নিজেই দখল করে নেবে? না আব্বু, প্রিয়া কখনোই এরকমটা করবে না। সে আমার খুব ভালো বন্ধু, আমাকে সহযোগিতা করতে না পারলেও কোনো ক্ষতি করবে না। আমার বন্ধুদের প্রতি আমার এইটুকু বিশ্বাস আছে। এই বলে নেহা অপেক্ষার প্রহর গুনতে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন প্রিয়া তাকে ফোন দিয়ে কোনো খবরাখবর জানাবে। এদিকে প্রায় বিকেল হয়ে গেল। চট্টগ্রামে এসে পৌঁছাতে প্রিয়ার ততক্ষণে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই প্রিয়া আকাশকে বলতে লাগে, এই আমরা কোন পর্যন্ত এসেছি? কাছাকাছি চলে এসেছি, আর 10-15 মিনিট লাগবে। আপনি আমাকে তুমি তুমি করে কেন বলছেন? বলছি না আমি আপনার স্যার, আমাকে আপনি করে কথা বলবেন। তখনই প্রিয়া একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলতে থাকে সে আকাশকে তার বাসার স্যার বলবে, কিন্তু অফিসের স্যার বলবে না। আকাশ তখন আর তর্কে যায় না, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারে এই মেয়েটাও নেহার মতোই। এদেরকে যতই বোঝানো যাক কোনো কিছুই বুঝবে না। কিন্তু এমডি স্যার তার সঙ্গে এমন কেন করছে, কেন এই মেয়েটাকে তার পিছনে লেলিয়ে দিয়েছে, এইসব চিন্তা করতে করতেই তারা লোকেশন অনুযায়ী হোটেলে এসে পৌঁছে যায়। হোটেলের রিসেপশনে গিয়ে আকাশ তাদের জন্য বুক করে রাখা রুমের খোঁজ করে। তখনই ম্যানেজার জানায় তাদের জন্য একটা রুম বুক করা হয়েছে। এটা শুনে আকাশ বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আমরা দুজন মানুষ একটা রুমে কি করে থাকবো? সেটা আমি কি করে বলবো? তাছাড়া যিনি রুম বুক করেছেন তিনি তো বলেছেন আপনারা হাজব্যান্ড ওয়াইফ। তখন আকাশের আর বুঝতে বাকি রইল না এমডি স্যার এই সব কিছু জেনে শুনেই তার সঙ্গে করছে, কেননা আকাশ নেহার সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি হয় নাই। আকাশ তখন ম্যানেজারের সঙ্গে বলে, দেখুন, আমাদের একটা রুমে হবে না, আমাদের জন্য অন্য একটা রুমের ব্যবস্থা করুন। প্রয়োজন হলে রুমের বিল আমি দিব। আমি খুবই দুঃখিত স্যার, আমি আপনাদের জন্য আরেকটা রুমের ব্যবস্থা করতে পারলাম না, কারণ হোটেলে সবগুলো রুম বুক করা হয়ে গেছে, কোনো রুম খালি নেই। আরে আলাদা রুমের কি দরকার আছে? আমরা দুজন এক রুমেই থাকতে পারবো। ম্যানেজার সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে প্রিয়া ম্যানেজারের কাছ থেকে রুমের চাবি নিয়ে আকাশকে টানতে টানতে রুমে নিয়ে আসে। রুমে এসেই প্রিয়া আকাশকে বলতে লাগে, তুমি এরকম কেন গো? আমার মতো সুন্দরী একটা মেয়ের সঙ্গে 3 রাত এক রুমে থাকার সুযোগ পাচ্ছ, তারপরেও সেটা হাতছাড়া করতে চাইছো? দেখুন, আপনি যেটা মনে মনে চিন্তা করছেন সেটা অলরেডি অন্য একজনকে দিয়ে দিয়েছি, আর আমার কাছে এখন কিছুই নেই। তাতে কি হয়েছে? তোমার শরীরটা তো আছে, আমার তাতেই চলে যাবে। এই বলে প্রিয়া একটু মুচকে হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়।
প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নেয় আর তারপর বের হয়ে আসে। প্রিয়া যখন ওয়াশরুম থেকে বের হয় তখন তার শরীরে একটা মাত্র টাওয়াল পেঁচানো ছিল। আর এদিকে আকাশ তখন রুমে বসে ফেসবুক স্ক্রল করছিল। তখনই হঠাৎ তার চোখ পড়ে যায় প্রিয়ার উপরে। সে তখন দৌড়ে রুম থেকে বের হয়ে বাইরে চলে যেতে চাইলে প্রিয়া তাকে টান দিয়ে বিছানার উপর ফেলে দেয় আর সঙ্গে সঙ্গেই দরজাটা বন্ধ করে দেয়। এটা দেখে আকাশ বলতে থাকে, এই কি করছেন আপনি? আপনার একটুও লজ্জা করছে না বসের সামনে এসব করছেন? আপনি এখনই নিজে কাপড় চোপড় ঠিক করুন আর আমাকে রুম থেকে বের হয়ে যেতে দিন। যদি আমি যেতে না দিই তাহলে কি করবে বলো শুনি? দেখুন, আপনাকে আমি রিকোয়েস্ট করে বলছি, আপনি দয়া করে আমার সঙ্গে এরকমটা করবেন না। আপনাকে তো আমি আগেই বলে দিয়েছি, আমার মন প্রাণ সব কিছুই আমি একজনকে দিয়ে দিয়েছি। আমি একজনকে ভালোবাসি। তুমি সেটা বললেই আমাকে বিশ্বাস করতে হবে? আমি খোঁজ নিয়ে জেনেছি কোনো মেয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, আর তুমি বিয়েও করনি, তাই তোমাকে আমার করে পেতে কোনো বাধা নেই। আকাশ তখন আর এইসব কিছু সহ্য করতে না পেরে প্রিয়াকে বলিয়ে ফেলে সে নেহাকে ভালোবাসে। এই কথা শুনে প্রিয়া বলতে থাকে, আপনি এটা বলবেন আর আমি বিশ্বাস করে নেব? আপনি ভাবলেন কি করে এমডি স্যারের মেয়ে আপনাকে ভালোবাসবে এটা আমাকে বিশ্বাস করতে হবে? আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই অ্যান্ডি স্যারের মেয়েকে জিজ্ঞাসা করে নিন। তার সঙ্গে শুধু আমার বিয়েটা বাদে সব কিছুই হয়ে আছে। প্রিয়া তখন মনে মনে অনেকটাই আশ্বস্ত হয় আর আকাশকে বলতে থাকে, আকাশ যখন প্রিয়াকে ভালোবাসে তাহলে সে কেন এই কথা প্রিয়াকে বলে না। আকাশ তখন প্রিয়ার কথার কোনো উত্তর দেয় না, চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। আর এদিকে প্রিয়া নিজের পোশাক ঠিক করে নেয় আর রুমের দরজাটা লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নেহাকে ফোন করে আর তারপর সবকিছু নেহাকে খুলে বলে। সবকিছু শুনে নেহা প্রিয়াকে বলে, মানুষটাকে পাওয়ার জন্য আমি এত কিছু করছি, আর এই মানুষটা আমাকে কাছে টেনে নেওয়ার জন্য একটু চেষ্টাও করছে না। তবে সে আমাকে ভালোবাসে এই কথাটা তোর সঙ্গে স্বীকার করেছে, এটা শুনে অনেক খুশি হলাম। আচ্ছা, তারপরও তুই তোর কাজ চালিয়ে যা। ওকে দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই কোনো চিন্তা করিস না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি সব কিছুই করতে পারি। অতঃপর দুজনে কথা বলা শেষ করে আর এদিকে প্রিয়া বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। অনেকটা পথে জার্নি করে এসেছে, তাই তার শরীর খুব ক্লান্ত লাগছে। তাছাড়া এমনিতেও প্রিয়া অনেক ঘুম পাগল। একটা মেয়ে এসে যখনই সময় পায় তখনই ঘুমায়। এদিকে দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। আকাশ হোটেলে ফিরে আসে না, তাই প্রিয়া আকাশকে ফোন করতে থাকে। প্রায় 10-12টা কল দেওয়ার পর আকাশ প্রিয়ার কল রিসিভ করতেই প্রিয়া আকাশকে বলতে থাকে, কি ব্যাপার? তোমাকে আমি সে কখন থেকে ফোন করছি, তুমি আমার ফোন তুলছো না কেন? ঘুমিয়ে পড়েছিলাম তাই কল ধরতে পারিনি। আর আপনাকে না বলেছি আপনি আমাকে তুমি করে বলবেন না, আপনি করে বলবেন। সেসব কথা পরে হবে। আপনি ঘুমিয়ে পড়েছেন মানে? কোথায় ঘুমিয়ে পড়েছেন? আমি অন্য একটা হোটেলের রুম বুক করেছি আর ওখানেই আছি। আপনার সঙ্গে এক রুমে থাকা আমার পক্ষে পসিবল নয়, কারণ আমি একটা যুবক ছেলে আর আপনি একটা যুবতী মেয়ে, তাই আপনার সঙ্গে এক রুমে আমি থাকতে পারবো না। এই বলে আকাশ ফোনটা কেটে দেয়। আর পরের দিন সকালে যথাসময়ে প্রিয়ার সঙ্গে দেখা করতে আসে আর তারপরেও প্রিয়াকে নিয়ে প্রজেক্টের কাজে চলে যায়। এরপর 3 দিন ঠিক এভাবেই কেটেছিল। প্রিয়া আর আকাশ আলাদা আলাদা হোটেল রুমে থাকতো। চট্টগ্রামের প্রজেক্ট শেষ হওয়ার পর আকাশ আর প্রিয়া দুজনেই ঢাকায় ফিরে আসে। দুজনে গাড়িতে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে। তখনই প্রিয়া আকাশকে বলে, আকাশ, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। আমি তোমাকে ভালোবাসতে কিংবা তোমাকে বিয়ে করতে আসিনি, আমি তোমাকে ছোট্ট একটা পরীক্ষা করতে এসেছিলাম। প্রিয়ার এমন কথায় আকাশ অনেকটাই অবাক হয় আর প্রিয়াকে বলতে থাকে, মানে আমি আপনার কথার কোনো কিছুই বুঝতে পারলাম না। আপনি আমাকে কি পরীক্ষা করতে আসবেন? আমি যতদূর জানি আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে এসেছেন। প্রিয়া তখন সবকিছুই খুলে বলে। সবকিছু শুনে আকাশ তো একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে যায় আর ভাবতে থাকে, একটা মানুষ নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এত কিছু করতে পারে। যদি নেহা আকাশকে পাওয়ার জন্য এত কিছু করতে পারে, তাহলে আকাশ কেন এভাবে তার ভালোবাসাকে উপেক্ষা করছে? কারোর ভালোবাসাকে উপেক্ষা করাটা তো ঠিক নয়। তাই আকাশ মনে মনে সিদ্ধান্ত নেয় আর নেহাকে কষ্ট দিবে না, আর নেহাকে এভাবে অপেক্ষা করাবে না। নেহা তাকে পাওয়ার জন্য এত কিছু করলো, তাই সেও মনে মনে চিন্তা করলো নেহাকেও একটু বাজিয়ে দেখে নিতে হবে। নেহা আকাশের সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা, আদৌ আকাশের সঙ্গে থাকতে পারবে কিনা। তাই পরের দিন অফিসে আসলে আকাশ
এমডি স্যারের সঙ্গে দেখা করতে চায়। স্যার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর সিদ্ধান্ত। তবে স্যার, আমার একটা কথা আছে। আমি শুধুমাত্র একটা শর্তেই আপনার মেয়েকে বিয়ে করব। এই কথা শুনে এমডি স্যার জানতে চায় আকাশের কি এমন শর্ত যে শর্তের বিনিময়ে আকাশ নেহাকে বিয়ে করবে। তখন আকাশ এমডি স্যারকে জানায় এটা সে নেহার সঙ্গেই বলবে এবং নেহা যদি এই শর্তে রাজি হয় তাহলে সে কিছুদিনের মধ্যেই নেহাকে বিয়ে করে তার ঘরে তুলবে। কিন্তু নেহা যদি রাজি না হয় তাহলে নেহাকে ভুলে যেতে হবে আকাশের ব্যাপারে। আকাশকে সে আর কোনোদিন বিরক্ত করতে পারবে না। এমডি স্যার তাড়াতাড়ি রাজি হয় এবং নেহার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেয়। আকাশ নেহার রুমে বসে আছে। নেহা আকাশকে বলে, বলো তাহলে, কি তোমার শর্ত? তোমাকে পাওয়ার জন্য আমি সব শর্ত তোমাদের শুনতে রাজি আছি। দেখো, আমার ছোট্ট একটা শর্ত। যদি তুমি সেই শর্তে রাজি থাকো তাহলে তুমি আমাকে সারা জীবনের জন্য পাবে। এরপর আকাশ বলতে থাকে নেহা যদি সত্যি আকাশকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে নেহা তার বাবার অট্টালিকা ছেড়ে আকাশের হাত ধরে আকাশের ছোট্ট কুড়েঘরে চলে যেতে হবে এবং বিয়ের পর তার বাবার কোনো সম্পত্তির উপর কোনো অধিকার দেখাতে পারবে না। ইভেন আকাশ যে টাকা বেতন পায় সেই টাকা দিয়েই পুরো সংসার চালাতে হবে। নেহা নিজের হাত খরচের জন্য মাসে লাখ লাখ টাকা পাবে না। আকাশ যে 40,000 টাকা বেতন পায় সেটা দিয়ে হাত খরচ থেকে শুরু করে সংসার করা এবং সবকিছু চালাতে হবে। বিলাসবহুল জীবনযাপন একদম চলবে না। আকাশের এমন কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে নেহা, আর তারপর আকাশকে বলতে থাকে, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। তোমাকে পাওয়ার জন্য আমাকে যাই কিছু করতে হোক না কেন আমি তাই করব, কিন্তু তারপরও আমার তোমাকেই লাগবে। আমি তোমাকে ছাড়া অন্য কিছুই চাই না। ভালো করে ভেবে দেখো নেহা, বিয়েটা পুরো জীবনের ব্যাপার। জীবনটা কিন্তু পুতুল খেলা নয়। আজ ভালো লাগলো খেললাম, আর কাল ভালো লাগলো না খেলবো না, সব কিছু ছুঁড়ে ফেলে দেবো, এরকমটা কিন্তু নয়। নেহা তখন আকাশকে পরিষ্কার করে জানিয়ে দেয় সে সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে, শুধু তার পাশে আকাশ থাকলেই চলবে। এরপর তার আর কোনো কিছুরই প্রয়োজন নেই, কারণ জীবনে ভালোবাসা থাকলে গাছতলাতেও সুখে থাকা যায়, আর ভালোবাসা না থাকলে রাজপ্রাসাদেও ভালো থাকা যায় না। সব কথা শুনে আকাশ নেহাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। সেদিন রাতেই আকাশ তার বাড়িতে ফোন করে আর তার আম্মুকে বলে, আম্মু, আমি তোমাদের কথাই রাজি। তুই সত্যি বলছিস বাবা? তুই সত্যি সত্যি নেহাকে বিয়ে করবি? আমার মনে হয় নেহা আমাকে সত্যি সত্যি ভালোবাসে, তাই তার ভালোবাসাকে উপেক্ষা করা ঠিক হচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নেহাকে আমি বিয়ে করব। এরপর আরো কিছুক্ষণ তার আম্মুর সঙ্গে কথা বলে ফোন রেখে দেয়। অপরদিকে নেহার আব্বু আকাশের আব্বু আম্মুকে ঢাকায় আসতে বলে আর পারিবারিকভাবে বসে কথা বলার জন্য বলে। তাই আকাশের আব্বু আম্মু ঢাকায় চলে আসে আর নেহার আব্বুর সঙ্গে কথা বলে। তারপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কাজ সুসম্পন্ন হয়। আজকেই তাদের বিয়ের কাজ শেষ হয়েছে। নেহাকে আকাশ তার ভাড়া বাসায় নিয়ে এসেছে। আকাশের ছোট বোন আকাশ আর নেহার জন্য সুন্দর করে বাসর ঘরে সাজিয়ে দিয়েছে। নেহা বাসর ঘরে বসে অপেক্ষা করছে। রাত আনুমানিক তখন 11:30টার মতো বাজে। আকাশের ছোট বোন আকাশকে রুমে পৌঁছে দেয় আর বাহির থেকে দরজাটা আটকে দেয়। আকাশ রুমে আসতেই নেহা বিছানা থেকে নেমে আকাশকে সালাম করতে যায়। তখনই আকাশ নেহাকে আটকে দেয় আর নেহার হাত দুটো ধরে টেনে দাঁড় করায় আর তারপর বলতে থাকে, ভালোবাসার মানুষের স্থান পায়ে নয়, ভালোবাসার মানুষের স্থান সব সময় বুকে হয়। আমার হয়তো এখনো তোমার প্রতি ভালোবাসাটা সেভাবে জন্মায়নি, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে পাঠিয়ে সালাম কেন করবে? ভালোবাসায় আমার বুকের মধ্যে জায়গা করে নেবে, যাতে আমিও তোমায় খুব বেশি ভালোবাসতে বাধ্য হই। এই বলে আকাশ নেহাকে তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ শিখিয়ে দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। নেহাও তার বুকে মাথা রেখে সুখের স্বপ্ন বুনতে শুরু করে। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে প্রায় 5 মিনিট হলো। তখনই নেহা বলতে থাকে, কি ব্যাপার, এইভাবে আমাকে জড়িয়ে ধরে রাখবে সারাক্ষণ, নাকি একটু ভালোবাসাও খেতে দেবে? না, একদমই নয়। তোমার ভালোবাসা তো তুমি আগেই আদায় করে নিয়েছো। এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অজু করে এসো। দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ব আর আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ ওয়াশরুমে ঢুকে যায় আর তারপর ফ্রেশ হয়ে উজু করে আসে। ততক্ষণে আকাশ আলমারি থেকে 2টো জায়নামাজ বের করে আর তারপর দুজনে একসঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করে। নামাজ শেষ হতেই আকাশ নেহাকে টান দিয়ে নিজের পাজা কোলে তুলে নেয়। এটা দেখে নেহা বলতে থাকে, এই, কি করছো তুমি? আমি পড়ে যাব তো, আর পড়ে গেলে তো কোমর ভেঙে যাবে আর খুব ব্যথা পাবো। তাহলে তো ভালো হবে,
তখন তো আর রুম থেকে বের হতে পারবে না, সারাক্ষণ রুমের মধ্যেই থাকবে, আর আমি ইচ্ছে মতো আদর নিতে পারবো। এই যা, কি বলছো এসব? ও মা, আমার বউটা দেখছি লজ্জাও পায়। তা বউ, সেদিন যখন বিয়ের আগে আমার সঙ্গে এত কিছু করেছো তখন লজ্জা পাওনি? না, পাইনি। কারণ আমি তোমাকে আমার ভালোবাসার কথা বারবার বলার চেষ্টা করার পরেও তুমি আমাকে অ্যাভয়েড করে যাচ্ছিলে। তখন আমার মনে হয়েছিল যেভাবেই হোক তোমার মধ্যে আমার প্রতি একটা টান অনুভব করাতে হবে। আর তখনই মাথায় এই দুষ্টু বুদ্ধি চলে আসে, তাই আমি বাধ্য হয়ে ওরকমটা করেছিলাম। আকাশ তখন আর কোনো কথা না বলে নেহাকে বিছানায় শুয়ে দেয়, আর তারপরে তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো ভালোবাসার পরশ দিতে থাকে। বেশ কিছু সময় চলে যায় এভাবেই। তখন নেহা আকাশকে বলে, এই কি করছো? আমার খুব কষ্ট হচ্ছে তো। একটু চুপ করে থাকো, সব কষ্ট দূর করে দেব। তাই নাকি? তাহলে সেদিন আমার সঙ্গে এরকম করেছিলে কেন? সেদিন তো তুমি আমার কেউ ছিলে না, আর আজ তুমি আমার বিয়ে করা বউ। আমার সম্পূর্ণ ভালোবাসা পাওয়ার অধিকার তোমার রয়েছে। তাহলে দেরি করছো কেন? কথাটা বলতেই আকাশ আর এক মুহূর্তও দেরি না করে নেহাকে তার সম্পূর্ণ ভালোবাসা উজাড় করে দিতে থাকে। অপরদিকে নেহাও আকাশের সঙ্গে রেসপন্স করতে থাকে। এভাবে প্রায় 2 ঘন্টা ধরে চলতে থাকে তাদের প্রেমময় মুহূর্ত। তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব শেষ হলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে নেহাকে ডাকতে থাকে ফজরের নামাজ পড়ার জন্য। নেহা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসো, দুজনে ফজরের নামাজ পড়বো। দেখো না তো আমায়, আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারি না। তখনই আকাশ বিছানা থেকে নেহাকে কোলে তুলে নেয়। নেহা তখন আকাশকে কিছু বলতে যাবে, তার আগেই আকাশ নেহার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে কিস করতে থাকে। আর নেহা যেন কোনো কথা বলতে না পারে, তাই তার ঠোঁটে নিজের দখলেই রাখে। নেহাকে নিয়ে একদম ওয়াশরুমে চলে যায়, আর তারপর দুজনে একসঙ্গে ফ্রেশ হয়ে উজু করে বাইরে আসে। ফজরের নামাজ পড়া শেষ হতে না হতেই নেহা আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আকাশ ফজরের নামাজের পর আর সবার জন্য সকালে নাস্তা তৈরি করে। নাস্তা বানানো শেষ হলে সবাইকে ঘুম থেকে ডেকে তোলে, আর তারপর সবাই মিলে একসঙ্গে নাস্তা শেষ করে। এরপর দেখতে দেখতে 3 দিন চলে গেল। আকাশের ফ্যামিলির সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। অপরদিকে আকাশ প্রতিদিনকার মতো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানায়, কারণ নেহা সকালবেলা ঘুম থেকে উঠতেই পারে না। আকাশ নাস্তা রেডি করে নিজেই খেয়ে নেয়, আর তারপর নেহাকে ঘুম থেকে ডেকে তুলে নাস্তা করে নিতে বলে, আর সে অফিসের জন্য বের হয়ে যায়। এভাবেই চলতে থাকে তাদের দিনগুলো। দেখতে দেখতে প্রায় 1 বছর সময় চলে যায়। আকাশ অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, নেহাকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে এসেছে। বিকেলবেলা সবাই মিলে উঠোনে বসে আড্ডা দিচ্ছে। তখনই আকাশের আম্মু নেহাকে বলে, বৌমা, বছর তো ঘুরে গেল, এখনো তো কোনো সুখবর পেলাম না। আকাশের আম্মুর কথায় আকাশ অনেকটা লজ্জা পেলেও নেহা কিন্তু একটুও লজ্জা পায়নি। সে তার শাশুড়িকে নিজের বন্ধুর মতোই মনে করে, তাই সে তার শাশুড়ি আম্মুকে বলে, সুখবর তো আর আম্মু এমনি এমনি আসবে না। আপনার ছেলেকে তো বলছি, বিয়ের তো বছর পেরিয়ে গেছে, এবার তো একটা বাচ্চা কাচ্চা নেওয়া উচিত। কারণ আমাদের যুগে অনেক মেয়েরাই এরকম আছে যারা লাইফ এনজয় করতে গিয়ে জীবনের সবচাইতে বড় সুখটাকে মিস করে ফেলে। মেয়েদের জীবনের সবচাইতে বড় সুখ হলো তার সন্তান, কিন্তু আপনার ছেলেকে এটা বোঝাতেই পারি না। নেহা, থামবে তুমি? থাকবে কেন? বজ্জাত মার্কার ছেলে নেহা যা বলছে একদম ঠিকই বলেছে। নেহা তো কোনো ভুল কথা বলেনি, তুই তো সবকিছু ভুলে যাচ্ছিস। আমি কোনো কথা শুনতে চাই না বৌমা। আগামী 1 বছরের মধ্যেই আমি যদি নাতি নাতনির মুখ দেখতে না পাই, তাহলে আমি ভুলে যাব আমার কোনো ছেলে সন্তান আছে। আম্মু, এসব তুমি কি বলছো? আমার একটা ছোট বোন আছে, সে এখনো পড়াশোনা শেষ করেনি। সে পড়াশোনা শেষ করবে, তাকে বিয়ে শাদী দিব, তারপর না হয় এসব কিছু নিয়ে চিন্তা করা যাবে। একদম না, আমি কোনো কথা শুনতে চাই না। 1 বছরের মধ্যে যদি নাতি নাতনির মুখ দেখতে না পাই, তাহলে কিন্তু তোর খবর আছে, এটা আমি তোকে বলে দিলাম। নেহাও তখন তার শাশুড়ি আম্মুর সঙ্গে সাই জানায়। এরপর তারা সেখানে আরো 15 দিন থাকে। ঘোরাঘুরি শেষ হলে তারপর তারা ঢাকায় ফিরে আসে। সেদিন সন্ধ্যাবেলা আকাশ অফিস থেকে ফিরে এসেছে। নেহা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। আকাশ ফিরে এসে এটা দেখে নেহা আকাশ আর তার জন্য চা বানাতে চায়। চা বানানোর প্রায় শেষের পথে তখনই হঠাৎ নেহার মাথাটা চক্কর দিয়ে ওঠে। চায়ের কাপ হাতে নিয়ে ফ্লোরে ছিটকে পড়ে যায়। তখনই নেহার হাতের কাপটা ভেঙে যায়। আকাশ সেই শব্দ শুনে দৌড়ে কিচেন রুমে যায়। সেখানে পৌঁছে দেখতে পেল নেহার ওই অবস্থা। তখন সে তাড়াহুড়ো করে নেহাকে রুমে নিয়ে আসে, আর ডাক্তারকে ফোন করে। ডাক্তার নেহাকে চেক আপ করার পর বলে, সলিউশন মিস্টার আকাশ, মিষ্টি খাওয়ান, আপনি বাবা হতে চলেছেন। কি বলছেন আপনি?
আমি একদম ঠিক কথা বলেছি, আপনার স্ত্রী মা হতে চলেছে। এটা শুনে আকাশ আর নেহা দুজনেই অনেক খুশি হয়। আকাশ ডাক্তারকে তার ফি দিয়ে বাসা থেকে বিদায় করে দেয়। আর তখনই রুমের দরজাটা লাগিয়ে দিয়ে নেহার কাছে চলে আসে। নেহার পাশে তার হাত ধরে বসে, তারপর বলতে থাকে, জানো নেহা, আজ আমার কতটা খুশি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ও মা, তোমার আবার কি হলো যে এত খুশি লাগছে? তখনই আকাশ বলতে থাকে, বাবা হওয়ার চাইতে খুশির খবর পৃথিবীতে আর কিছুই নেই। আকাশ তখনই সঙ্গে সঙ্গে তার শ্বশুর এবং তার বাবা মাকে এই খুশির খবরটা জানায়। সবাই তো এটা শুনে খুব বেশি খুশি হয়। এদিকে নেহা মা হতে চলেছে এই খবর শুনে আকাশের আম্মুও পরের দিন ঢাকায় চলে আসে, কারণ নেহার এখন অনেক বিশ্রামের প্রয়োজন। তাছাড়া নেহা একা একা বাসায় থাকে, আকাশ সারাদিন অফিসে থাকে, তাই নেহার দেখাশোনা করার জন্য বাসায় কেউ থাকে না। এই মুহূর্তে নেহার পাশে সারাক্ষণ একজন মানুষের প্রয়োজন। কখন কি হয় না হয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এভাবেই চলতে থাকে দিনগুলো। দেখতে দেখতে 9 মাস পেরিয়ে গেল। এদিকে নেহার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, তাই আকাশ তার আম্মুর পাশাপাশি বাসায় একজন নার্স রেখেছে নেহাকে সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য। ডেলিভারি ডেট করে এসেছে আর মাত্র কিছুদিন বাকি। নেহার শরীরের অবস্থা যেহেতু ভালো নয়, তাই সবাই নেহাকে নিয়ে অনেক চিন্তিত, কি হয় না হয়। অপরদিকে আকাশ ডাক্তারের সঙ্গে কথা বলে রেখেছে যে কোনো সময় নেহার কোনো কিছু হলেই যাতে জরুরি স্টেপ নেওয়া যায়। সেদিন আকাশ অফিসের কাজ করছিল, তখনই হঠাৎ তার বাসা থেকে একটা ফোন পায়। অবস্থা খুব একটা ভালো নয়, তার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। আকাশ তখনই নেহাকে তাড়াতাড়ি করে হসপিটালে নেওয়ার কথা বলে, আর সে অফিস থেকে বের হয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তার কিছু টেস্ট করতে বলে। টেস্টের রিপোর্ট আসলে আকাশ সেগুলো ডাক্তারকে দেখায়, আর তখনই ডাক্তার আকাশকে বলে, এখন মিস্টার আকাশ, আপনাকে সরাসরি বলি, আপনার কাছে তো কোনো কিছু লুকিয়ে লাভ নেই। না, রুগীর অবস্থা খুবই একটা ভালো নয়। দুজনকে বাঁচাতে পারবো না, হয় মা বাঁচবেন না হয়তো সন্তান। আপনি বলুন আপনার কোনটা লাগবে। দেখুন, এভাবে বলবেন না। আমার স্ত্রী এবং আমার সন্তান কারোরই কিছু হলে আমি মেনে নিতে পারবো না। আমি দুজনকে সমান ভালোবাসি, আমার দুজনকেই লাগবে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন দুজনকে বাঁচাতে। টাকা যা লাগে চিন্তা করবেন না, প্রয়োজন হলে আমি আমার শরীরের রক্ত বিক্রি করে টাকা দিব, কিন্তু আমি আমার প্রিয় জিনিসগুলোর কোনো একটাও হারাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যথাসাধ্য চেষ্টা করব দুজনকে বাঁচিয়ে রাখার। তারপর সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ চাইলে আমরা দুজনকে সুস্থ অবস্থায় পৃথিবীর আলো দেখাতে পারবো। আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন আমরা যেন সফল হতে পারি। এরপর নেহার অপারেশনের ব্যবস্থা হলো। প্রায় 2 ঘন্টা ধরে ডাক্তার অপারেশন থিয়েটারে। আকাশ, তার ফ্যামিলির লোকজন আর নেহার আব্বু সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে। আকাশ কান্না করছে আর বারবার আল্লাহর কাছে বলছে তার প্রিয় জিনিসগুলোর কোনো একটারও যেন তার জীবন থেকে হারিয়ে না যায়। তখনই তার শ্বশুর তার মাথায় হাত রেখে বলতে থাকে, চিন্তা করো না আকাশ, তোমার ভালোবাসার জিনিসগুলো তোমার জীবন থেকে হারিয়ে যাবে না। আল্লাহ পাক আছেন তো, আল্লাহ কাউকে নিরাশ করেন না। তুমি তার কাছে দোয়া করো, সে তোমাকে ফিরিয়ে দেবে না। এতক্ষণ আকাশ চুপি চুপি কান্না করলেও তার শ্বশুরের এই কথাগুলো শুনে সে চিৎকার দিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে, আব্বু, আমি আর ঠিক থাকতে পারছি না। ডাক্তারের বলা কথাগুলো আমার কানে বাজতেছে। আমি দুজন থেকে একজনকে হারিয়ে ফেললেও বেঁচে থাকতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন দুইজনকে সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেন। এই বলে সবাই আল্লাহ আল্লাহ জপ করতে থাকে। এদিকে আকাশের কান্না যেন থামছেই না। প্রায় 2.5 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়ে আসে। আকাশ দেখা মাত্রই দৌড়ে ডাক্তারের কাছে চলে যায় আর বলতে থাকে, ডাক্তার, কি খবর? আমার স্ত্রী আর সন্তান দুজনেই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, দুজনেই ভালো আছে। অনেক চেষ্টা পর দুজনকে বাঁচিয়ে রাখতে পেরেছি। আপনি মনে হয় আল্লাহর খাস বান্দা, আপনার দোয়া কবুল করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। আমার জীবনের দুজন গুরুত্বপূর্ণ মানুষকে তুমি বাঁচিয়ে রেখেছো। এরপর ডাক্তারকে আকাশ বলে এই মুহূর্তে সে নেহার সঙ্গে দেখা করতে পারবে কিনা। তখন ডাক্তার জানে এই মুহূর্তে নেহার সঙ্গে দেখা করা সম্ভব নয়, কারণ অনেকটার উপর অপারেশন করা হয়েছে। নেহার অবস্থা এখন খুব একটা ভালো নয়, তাই আগামী 24 ঘন্টা পার হওয়া পর্যন্ত বাচ্চা এবং মা দুজনকেই আইসিইউতে রাখতে হবে। এ বলে ডাক্তার চলে যায়। আর এদিকে নেহা এবং বাচ্চাকে আইসিইউতে নিয়ে রাখা হয়। 24 ঘন্টা তাদেরকে আইসিইউতে রাখার পর কেবিনে শিফট করা হয়। সে পুরোটা সময় আকাশ আইসিইউর বাইরে এক পায়ে দাঁড়িয়েছিল। সবাই তাকে অনেকবার একটু বিশ্রাম নেওয়ার কথা বললেও সে কারোর কোনো কথাই শোনে না, বরঞ্চ কেউ তাকে কোনো কিছু বললে সে বলতো, আমার জান পাখিটা আইসিইউর ভিতরে রয়েছে, কখন কি হয় জানি না।
যতক্ষণ পর্যন্ত আমার জান পাখিটাকে একটু জড়িয়ে ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি লাগবে না। আমি কোনো কিছুই করতে পারবো না। এই বলে সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে পরের দিন নেহাকে কেবিনে শিফট করা মাত্রই আকাশ দৌড়ে নেহার কাছে চলে যায়। আকাশের এমন অবস্থা দেখে নেহা বলতে থাকে, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? আমার জানটা আইসিইউ এর ভিতরে, তাহলে আমি কেমনে থাকবো? এত ভালোবাসো আমায়, যদি আমার কিছু হয়ে যেত? কথাটি শেষ করার আগে আকাশ নেহার মুখ চেপে ধরে আর বলতে থাকে, তোকে একদম এসব কথা বলবে না। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? তুমি আমার জান, তুমি আমার কলিজা। তোমাকে হারিয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তুমি বিহীন জীবন মৃত্যুর চেয়েও ভয়ানক। এই বলে আকাশ নেহার হাতটা ধরে নেহার হাতে চুমু খায়। তখনই নার্স নেহার বাবুকে নিয়ে আসে। আকাশ তার বাবুকে কোলে নেয়। তাদের একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়েছে। আকাশ তার ছেলেকে কোলে নিয়ে আদর করতে থাকে। এটা দেখে নেহা অভিমানী স্বরে বলতে থাকে, তুমি তো এখন তোমার সমস্ত ভালোবাসা তোমার ছেলেকেই দিবে। তুমি তো আর এখন আমাকে ভালোই বাসবে না। নেহার এরকম অভিমানী কথা শুনে আকাশ বলতে থাকে, দূর পাগলি, তোমাকে কে বলেছে এই কথা? তোমরা দুজন আমার জীবনের দুটো অংশ। তবে আমার জান পাখিটাকে আমি একটু বেশি ভালোবাসি, কারণ আমার জান পাখিটা আমার জীবনে না আসলে এরকম একটা রাজপুত্র আমি পেতাম না। কি বলে আকাশ নেহাকে জড়িয়ে ধরে। তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এভাবেই শুরু হয় তাদের জীবনে নতুন একটা গল্প। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই ছোট একটা কমেন্টে জানাবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভালোবাসার গল্প লিখতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন।